জেলায় জেলায় পৌঁছাচ্ছে করোনা টিকা। পাস সহজ হলেও সীমিত উচ্চ শিক্ষার সুযোগ। বেদখল খাল উদ্ধারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি চট্টগ্রাম মেয়রের। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কৃতজ্ঞতা, এদিকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নাকচ মিয়ানমার সেনার। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতেই করোনার টিকা প্রসঙ্গ। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে ভ্যাকসিন। সুরক্ষা অ্যাপসের কারিগরি সুবিধা বাড়ানোর কাজ এখনও চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। নিত্যদিনের বাঁচা মরার লড়াইয়ে বছর পেরোনোর আগেই আশার আলো জাগিয়েছে ভ্যাকসিন। দেশেও 27 জানুয়ারি ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন হয়। যদিও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনো অনেকেই দোলাচলে। মানুষের মধ্যে আস্থা আনতেই প্রায় 600 স্বাস্থ্যকর্মী এবং কয়েকজন রাজনৈতিক কর্মীও ভ্যাকসিন নেন ক্যামেরার সামনেই। জনসাধারণের মধ্যে ভ্যাকসিনের প্রতি আস্থা যে বেড়েছে এর প্রমাণ শনিবার দুপুর পর্যন্ত প্রায় 12,000 মানুষ সুরক্ষা অ্যাপসে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছে। তবে নিবন্ধন করতে অনেক বেশি সময় লাগছে বা অনেকেই পারছেন না, এর কারণ ব্যাখ্যা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টেকনিক্যাল ডিফিকাল্টিজের জন্য হয়তো তারা সেটা করতে পারেন নাই, কষ্ট করে হলো রেজিস্ট্রেশনটা করে। প্রত্যেকটা সেন্টারে যে সমস্ত জায়গায় যাবে আমাদের লোকজন থাকবে। কেউ যদি ফেল করে থাকে যে সে মনে করছে যে সে এই জায়গার উদ্দিষ্ট কর্মী বা তার টিকা পাওয়া উচিত, তার যদি একটা বয়স্ক লোক সে করতে পারছে না, সে থাকে ওখানে আমাদের লোকজন থাকবে যে রেজিস্ট্রেশন করতে আপনাকে সাহায্য করবে। ভ্যাকসিন দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান নির্বাচনে ব্যস্ত স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকায় হচ্ছে 49টি কেন্দ্র আর সারা দেশে 613টি। সরকারি হাসপাতালের বাইরে শুধু সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কয়েকটি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিনেশনের এই বিশাল যজ্ঞে কাজ করবে 6,990টি টিম। ঢাকা মেডিকেল কলেজ একটা সাইট, সলিমুল্লাহ মেডিকেল কলেজ একটা সাইট, এইভাবে 49। সবগুলো তো সরকারি হাসপাতালে হবে, আমরা বাইরে এই মুহূর্তে যেতে পারছি না। সিটি কর্পোরেশনে কিছু হাসপাতাল আছে। ঢাকার বাইরে যদি বলেন একদম সরাসরি প্রতিষ্ঠান হলো 52, 63টা পুলিশ হাসপাতাল, 63টা জেলা হাসপাতাল, 435টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এইভাবে 613। এই মাল্টিপল সেন্টারে হিসাব করে 6,990টা টিম 7 তারিখ থেকে কাজ করবে। প্রথম দফায় যারা ভ্যাকসিন পাবেন তাদের বয়স হতে হবে 55-এর ঊর্ধ্বে এবং ফ্রন্টলাইনার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরাই অগ্রাধিকার পাবেন। সামনের মাসে আমরা 60 লক্ষ মানুষকে দিতে পারবো। তার জন্য আমরা প্রায়োরিটি ভিত্তিতে যারা আগে পাওয়ার দরকার, অগ্রাধিকার ভিত্তিতে যারা পাবে তাদের 60 লক্ষকে নিয়েছি। তার মধ্যে আমাদের যত ফ্রন্টলাইন ওয়ার্কার আছে তাদের বয়স 18 বছরের উপরে হলেই পারবেন। আর সাধারণ জনগোষ্ঠীর মধ্যে যাদের বয়স 55 বা তার উপরে তারা এখন রেজিস্ট্রেশন করতে পারবে। সেরাম থেকে দ্বিতীয় দফার ভ্যাকসিনের চালান আসবে ফেব্রুয়ারির যে কোনো সময়ে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আজও দেশের বেশ কয়েক জেলায় পৌঁছেছে করোনা টিকা। সকালে চট্টগ্রামে পৌঁছায় 4,56,000 ডোজ টিকা। সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি জানান, নগর ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন দেওয়া হবে। এখানে করোনা টিকা দেবে 42টি টিম। বান্দরবানে পৌঁছেছে করোনা টিকার 1200 ডোজ। 7 ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া সেখানে শুরু হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য জেলা ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে কুমিল্লায় 2,88,000 ডোজ টিকা পৌঁছেছে। 8 ফেব্রুয়ারি থেকে সিভিল সার্জন কার্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি কর্পোরেশন এবং 17 উপজেলা হাসপাতাল কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে। অন্যদিকে রংপুর জেলায় প্রথম ধাপে 2,04,000 ডোজ টিকা পৌঁছেছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে জেলায় 13টি বুথের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরু হবে। আজ 48,000 ডোজ টিকা পৌঁছেছে ঠাকুরগাঁওয়ে। সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি ফ্রিজার ভ্যানে এই ডোজ আসার পর সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান তা গ্রহণ করেন। এরই মধ্যে সিলেটে 2,28,000 ডোজ, ফেনীতে 48,000 ডোজ, সাতক্ষীরায় 60,000 ডোজ, সুনামগঞ্জে 84,000 ডোজ এবং দিনাজপুরে 96,000 ডোজ করোনা টিকা পৌঁছেছে। ইরান দাবি করেছে তাদের উৎপাদিত কাফ ইরান বারাকাত
টিকা যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধেও কার্যকর। টিকা উৎপাদনের দায়িত্বে থাকা কর্মকর্তা হাসান জালিলি জানান, ট্রায়ালে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের রক্ত পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে। সেখানে দেখা গেছে কাভ ইরান বারেকাত টিকা নেয়ার পর তাদের রক্তের প্লাজমা নতুন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ সক্ষম হয়ে উঠেছে। আর এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ইরানের জাতীয় করোনা ভাইরাস টাস্ক ফোর্সও। এর আগে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেছিলেন, ইরানে এই পর্যন্ত 7 জনের দেহে নতুন ধরনের করোনা ভাইরাসটি পাওয়া গেছে। দেশটিতে করোনায় এই পর্যন্ত মৃত্যু হয়েছে 57,000-এর বেশি মানুষের, আর আক্রান্তের সংখ্যা 14 লাখ ছাড়িয়েছে। অন্যান্য সংবাদ, এবার এইচএসসিতে পাস শতভাগ, কিন্তু কি হবে ভর্তির বেলায়? অটোপাসের পর শিক্ষার্থী অভিভাবকদের চিন্তা এখন সেটা নিয়েই। এদিকে বাস্তবতা বলছে, আসন সংখ্যার তুলনায় প্রার্থী অনেক বেশি হওয়ায় এবার সরকারি বিশ্ববিদ্যালয় আর মেডিকেল ভর্তিতে চাপ বাড়বে। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। এবার পাস যতটা সহজ, উল্টো দিকে ভর্তি যুদ্ধ হবে ততটাই কঠিন। হিসাবটা সহজ, যেখানে গড়ে বছরে পাশ করে 9 লাখ শিক্ষার্থী, এবার সেখানে পাশ করেছে সবাই 13,65,000। আবার আগের বছরের শিক্ষার্থীও আছে যারা ওইবার ভর্তি হতে পারেননি। নতুন পুরনো সব মিলে বাড়ছে ভর্তিচ্ছু শিক্ষার্থী, কিন্তু আসন সংখ্যা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মাত্র 60,000, আর মেডিকেল সে তো আরও কঠিন। সরকারি বেসরকারি মিলে বড়জোর আসন 10,000। আবার বেশিরভাগেরই ভরসা যে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানেও আসন সংখ্যা 2.5 লাখের বেশি নয়। আবার সেখানেও এবার জুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। বিষয়ভিত্তিক বিভিন্ন শর্ত থাকবে, সেই শর্ত সাপেক্ষে ভর্তি করা যাবে এবং সেটা মানতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে। প্রতিটা বিষয় যেখানে বিশেষ যোগ্যতা লাগে বা ওই বিষয়ের জন্য একটা নির্দিষ্ট গ্রেড, মানে সর্বনিম্ন গ্রেড নির্ধারণ করে দেওয়া হবে, তার ভিত্তিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি করতে পারবে। এ তো গেল আসন সংখ্যার হিসাব। পরীক্ষা পদ্ধতির কারণেও বাদ পড়বে অনেকে। কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে, আবার পুরনো বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদাভাবে পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য থাকবে না আলাদা পরীক্ষাও। সব মিলে যুদ্ধটা যে কঠিন হচ্ছে তা বুঝতে বাকি নেই শিক্ষার্থী আর অভিভাবকদের। গুচ্ছ পদ্ধতিতে অনেক জায়গায় পরীক্ষা নিচ্ছে, তারপরে আবার দেখতেছি যে গুচ্ছ ছাড়াও পরীক্ষা নিচ্ছে, তো এটা আমাদের জন্য আসলে অনেক চাপ হয়ে যাচ্ছে। কোন পরীক্ষাগুলো আগে হবে, মেডিকেল বলেন, বিভিন্ন ইউনিভার্সিটিজ বলেন, সো ওটা যদি আগে জানানো যায় তাহলে আমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা ভালো হবে। মার্কেট যে কোটাটা, সেটা সেক্ষেত্রে যে কোনোভাবেই হোক, আমি বিশ্বাস করি যে শিক্ষাবিদরা বা আমাদের সরকার বা আমাদের যে প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন, ওনারা তাদেরকে সুযোগ দেবেন। একদিকে গুচ্ছ পদ্ধতিতে, অন্যদিকে আলাদা। এ নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা, তখন গুচ্ছ পদ্ধতির পরীক্ষার যুগ্ম আহ্বায়ক বলছেন, এতে করে সুবিধাই বেশি। প্রত্যেক বছর এই ভর্তি আসলে, আজকে এখানে কালকে ওখানে 19টা বিশ্ববিদ্যালয়ে 3টা 4টা করে ইউনিট, হ্যাঁ, এখানেই 70-80টা পরীক্ষা। এই যে এগুলোর সাথে যে ব্যয়, এবং ব্যয়ের চেয়ে বেশি হচ্ছে যে বিড়ম্বনা, সব কিছু থেকে এই জাতিটা মুক্তি পাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আমরা ধারণা করছি যে এই বছরের এবং গত বছরের মিলিয়ে 15-16 লক্ষ বা তারও বেশি হতে পারে আবেদন করবে। এই যখন বাস্তবতা, তখন সরকার কি ভাবছে? শিক্ষামন্ত্রী বলছেন, উচ্চশিক্ষার বাড়তি সুযোগ না থাকলেও আছে কারিগরি শিক্ষাও। কারিগরি শিক্ষার অনেক জায়গা আছে যেখানে কিন্তু শিক্ষার্থীদের জায়গা খালি থাকে, কিন্তু আমরা শিক্ষার্থী পাই না। তো এবার আশা করি যে তারা সেই দিকেও যেতে অনেকে উদ্বুদ্ধ হবেন। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। জানাবো রাজনীতি নিয়ে নানা ধরনের খবরাখবর। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না। এই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে। সকালে রাজধানীর আজিমপুরে 7 মার্ডার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি। ষড়যন্ত্রের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকে তারা বহন করে চলছে। 2013-14 সালে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা তাদের হত্যার রাজনীতির আরেক রূপ।
উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দিয়ে এখন বাংলাদেশের মেরুদণ্ডকে তারা আঘাত হানছে, কিন্তু তারা জানে না দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত। এদিকে বিএনপি নিম্নমানের দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আজ একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে ভ্যাকসিন নিতে বলে বিএনপি মহাসচিব অত্যন্ত নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় দিয়েছেন বলেও সমালোচনা করেন তিনি। ভ্যাকসিন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে পৌঁছে দেওয়া। যার যখন ইচ্ছা হবে সে তখন ভ্যাকসিন নেবে। কেউ যদি ইচ্ছা করেন প্রথমে নিতে পারেন, কেউ যদি ইচ্ছা করেন পরবর্তীতে ইচ্ছা হলে নিতে পারেন। কিন্তু আমি না নিয়ে যে আরেকজনকে দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন দিতে হবে, আমক করতে হবে, এই কথা বলা এটা হচ্ছে অত্যন্ত নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় বহন করে। জানাবো দেশের আরো কিছু খবর। স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও অন্যান্য জলাশয় থেকে বাসাবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানের পয় নিষ্কাশন লাইনের সংযোগ আগামী মার্চের মধ্যে বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ডিএনসিসি জানায়, সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থাপনার জন্য বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাঙ্ক ও সোকওয়েল স্থাপনের বিধান রয়েছে। এরপরও অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয় নিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে দেওয়া হয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি এবং স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য একটা অপরাধ। আর এই অবস্থায় আগামী 31 মার্চের মধ্যে সব বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনার অবৈধ পয় নিষ্কাশন লাইন নিজ উদ্যোগে বিচ্ছিন্ন করে সেপটিক ট্যাঙ্ক ও সোকওয়েলের স্থাপনের মাধ্যমে পরিবেশসম্মত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার অনুরোধ জানানো হয়েছে। প্রভাবশালীদের দখলে থাকা খাল উদ্ধারে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের নবনির্বাচিত সিটি মেয়র এম রেজাউল করিম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, অতীতে অনেকেই প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পেয়েছেন। পরিপূর্ণভাবে জলাবদ্ধতা মুক্ত শহর করতে হবে, নতুন খাল করতে হবে। পুরানো অনেক খাল ভরাট হয়ে গিয়েছে, অনেক প্রভাবশালী সেই খালগুলো দখল করে নিয়েছে, অনেকের স্থাপনা করেছে। আমরা অনেক প্রভাবশালীদের উপর হাত দিতে পারি না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কঠোর অবস্থানে যেতে চাই। এই চট্টগ্রাম আমাদের, এই চট্টগ্রাম কারো মুখের দিয়ে চেয়ে আমি চলবো না পথ। জানাবো রোহিঙ্গা প্রসঙ্গে। মিয়ানমারের নৃশংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে একটি চিঠিতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। গুতেরেস আশ্বাস দিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারকে তাগাদা অব্যাহত রাখবে জাতিসংঘ। সম্মিলিতভাবে সংকট নিরসনে বাংলাদেশের সাথে দাঁড়াবে এবং আন্তর্জাতিক সহায়তা জোরদারও করবে। জাতিসংঘের অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরিতে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে মিয়ানমারে তার বিশেষ দূতের জন্য বাংলাদেশের অব্যাহত সহযোগিতা চেয়েছেন জাতিসংঘ মহাসচিব। অভ্যুত্থানের আশঙ্কায় জল ঢেলে পিছু হটেছে মিয়ানমারের সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে তারা সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানোর একদিন পর এমন বিবৃতি দিল তারা। এতে বলা হয়েছে, মিয়ানমারের সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, আর বাহিনীটি আইন অনুযায়ী কাজ করবে। কিছু সংস্থা ও গণমাধ্যম নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিষয়টিকে নিজেদের মতো করে দাঁড় করিয়েছে। গত নভেম্বরের নির্বাচনে বড় জয় পায় অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনী সমর্থিত দল ইউএসডিপি। নতুন করে নির্বাচন না হলে অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছিল সেনাবাহিনীও। তবে রোহিঙ্গা ইস্যুতে এমনিতেই আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা হারানো মিয়ানমার সেনাবাহিনী অবশেষে পিছু হটে। আর এই পরিস্থিতিতে সোমবার থেকে নতুন পার্লামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে। তিনটা নিউজ আওয়ারের সময় হলো 22 বিরতি নেবার। ফিরে এসে আরো যা থাকছে।
শেরপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত 4। জনপ্রতিনিধি হলেও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নেই, অভিযোগ উপজেলা চেয়ারম্যানদের। জেলায় জেলায় পৌঁছাচ্ছে করোনা টিকা। পাস সহজ হলেও সীমিত উচ্চ শিক্ষার সুযোগ। বেদখল খাল উদ্ধারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি চট্টগ্রাম মেয়রের। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কৃতজ্ঞতা, এদিকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নাকচ মিয়ানমার সেনার। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ফিরে এসে এবারে জানাবো দুর্ঘটনার খবর। শেরপুরে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সদর থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, সকাল 4:45টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা নালিতাবাড়ী উপজেলার নন্নি বাজার থেকে শেরপুর শহরে যাচ্ছিল। অটোরিকশাটি মির্জাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 যাত্রী এবং হাসপাতালে নেয়ার পর আরও 1 জন মারা যায়। গুরুতর আহত একটি শিশুসহ 3 জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বন্ধধারা গ্রামের অটোরিকশা চালক জাবেদ আলী, চাঁদগাঁও গ্রামের নায়েব সেলিম এবং একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে বা চললে সাজা, আর সাজার ধরনটি অভিনব। বসতে হবে ক্লাসে, শিখতে হবে সড়কের আইন কানুন, তারপর মৌখিক পরীক্ষা। এমন মোবাইল ট্রাফিক স্কুল চালু হয়েছে কুমিল্লায়। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এক মোটরসাইকেলে 3 জন, অনেকেরই আবার হেলমেট নেই। হরহামেশাই এমন দৃশ্য কুমিল্লা নগরীতে। চালক ও আরোহীদের আইন অমান্য করার প্রবণতা বেড়েছে। একের পর এক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি ও আহতদের সংখ্যা। সচেতন নাগরিকরা উদ্বিগ্ন। মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। হেলমেট ছাড়া বেপরোয়া চালক ও আরোহীদের জরিমানা হিসেবে বসিয়ে দেয়া হচ্ছে মোবাইল ট্রাফিক স্কুলে। এ কাজে জেলা প্রশাসনকে সহযোগিতা করছে বিআরটিএ। এতদিন নগদ জরিমানা করা হচ্ছিল, তাতে পুরো সুফল না পাওয়ায় এই নতুন পদ্ধতি। আমরা চাই না যে আসলে জরিমানা করে কারো আর্থিক ক্ষতি হোক, তার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা সচেতন হয়ে যে মানে যাতে সে হেলমেট পরিধান করে। এটার মাধ্যমে তাদেরকে ট্রাফিক ফাইনগুলো শেখানো হচ্ছে এবং সচেতন করা হচ্ছে। যারা শুধুমাত্র এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে, আমরা তাদেরকে বিনা জরিমানায় তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মানুষ। সারা বাংলাদেশে প্রত্যেক মাসে বা সপ্তাহে যদি এরকমভাবে করা হয় ক্লাস, দুর্ঘটনা থেকে অনেক পরিত্রাণ পাওয়া যাবে বলে আমি আশা করি। প্রাথমিকভাবে সবাইকে বোঝানো হচ্ছে, সচেতন করা হচ্ছে এবং কুমিল্লার মানুষ বিষয়টি খুব ভালোভাবে নিচ্ছে এবং মানুষ সচেতন হচ্ছে। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন মাজার এলাকা থেকে ভবঘুরে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আবুল খায়ের নামে একজনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, নিহত তানজিলা আক্তার মিম হাজারীবাগের ঝাউচর এলাকার বাসিন্দা। আগে শহীদ মিনার এলাকায় ফুল বিক্রি করলেও কিছুদিন ধরে তেমন কিছু করছিলেন না। মিম মাদকাসক্ত ছিলেন বলে জানান তার বন্ধুরা। শনিবার মাঝরাতে 3 বান্ধবী লতা, হ্যাপি ও পুতুলি সহ মাদক নিতে শহীদ মিনার এলাকায় যান মিম। পরে রাত 3:30টার সময় মিমের বন্ধুরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে পুলিশের ধারণা, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মেয়েটির গলায় দাগ পাওয়া গেছে, আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হতে পারে স্ট্র্যাঙ্গুলেশন বা শ্বাসরোধে হত্যা, এটা হতে পারে। আমরা অবস্থা দৃষ্টিতে ধারণা করছি, তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দেশের আরও কিছু খবর। জনগণের প্রতিনিধি হয়েও এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা। তাদের দাবি, ত্রাণ বরাদ্দ থেকে শুরু করে সকল সিদ্ধান্ত নিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা। বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানরা নির্বাচিত জনপ্রতিনিধি, অথচ জনস্বার্থমূলক কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতের কোনো মূল্য দেয়া হচ্ছে না। উপজেলা চেয়ারম্যানরা প্রশাসনিক কর্মকর্তাদের তাচ্ছিল্যের শিকার হচ্ছে। তাই উপজেলা পরিষদ আইনে জনপ্রতিনিধিদের যে ক্ষমতা দেয়া আছে সেটার বাস্তবায়ন চান তারা। সবশেষ ৬ জানুয়ারি জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী উপজেলা পরিষদের নিকট হস্তান্তরিত ১৭টি বিভাগের কাজ উপজেলা পরিষদের মাধ্যমে পরিচালনার দাবি জানান তিনি। এই প্রজ্ঞাপনের পর আবার আবেদন করেছি, মাননীয় মন্ত্রী সরাসরি নির্দেশনা দিয়েছেন এটাকে কার্যকর করার জন্য, অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছারও কোনো অভাব নেই। নিশ্চয়ই কোথাও না কোথাও অভাব রয়েছে। আইনের ৩য় তফসিল অনুযায়ী উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুমোদন করবে ১৭টি বিভাগের কার্যক্রম জবাবদিহিতা সহকারে সম্পন্ন করা হোক, যেটা সংবিধানের ৫৯ অনুচ্ছেদের নির্দেশনায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে। আসলে রোগটা নয়, বরং তার সম্পর্কে নানা কুসংস্কারই কুষ্ঠকে ভয়ঙ্কর বানিয়ে ফেলেছে। চিকিৎসকরা বলছেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে কুষ্ঠ সম্পূর্ণ নিরাময়যোগ্য, আর সেজন্য সবার আগে চাই সচেতনতা। একটা সময় ছিল যখন কুষ্ঠ রোগ মানেই ছিল ধুকে ধুকে মৃত্যুর দিকে যাত্রা। সেই সময় বদলেছে। কুষ্ঠ এখন আর আগের মতো মহামারী নয়। ঘা হয়ে গেছিল সারা শরীরে, ওষুধ পানি খাওয়ার পরে এই ঘাগুলো শুকাইছে, কিন্তু হাত পা আর ভালো হয়নি। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামের ভাইরাসের কারণে সৃষ্ট কুষ্ঠ দীর্ঘস্থায়ী ও সংক্রামক রোগ। শরীরে যে কোনো স্থানে অনুভূতিহীন সাদা বা কালো দাগ এর প্রথম লক্ষণ। আক্রান্ত ত্বকের ঘা থেকে একসময় অঙ্গহানিও হতে পারে। প্রথম ভালো ছিল, হাত পাও সব কষ্ট করতে কইরা খাইতে গেছি, পরে হাত পাও আস্তে আস্তে অবশ হয়ে গেল। দীর্ঘ সময় ধরে সংক্রমিত হলেও এর সাধারণ লক্ষণগুলো দেখা দেয় অনেক পরে। তাই বেশিরভাগ ক্ষেত্রে রোগী বুঝতেই পারেন না যে তিনি এ রোগে আক্রান্ত। পায়ের মধ্যে তার কাটা ঢুকছিল, যে জায়গায় ঢুকছিল ওই জায়গায় আমি ভূত পাইনি। পাও কাটার পরে খাওয়া দাওয়া চলাফেরা সবকিছু আর কি স্বাভাবিক হয়ে গেছে। এখন মাঝে মাঝে আর কি পাউটার দিকে তাকাইলে একটু হঠাৎ করে একটু খারাপ লাগে। ন্যাশনাল লেপ্রোসি এলিমিনেশন প্রোগ্রাম বাংলাদেশের বার্ষিক রিপোর্ট বলছে, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ২৪৯৮ জন কুষ্ঠরোগী চিকিৎসাধীন ছিলেন। কুষ্ঠরোগের কারণে পঙ্গুত্ব বরণ করেছেন ২৭১৯ জন। তবে সুস্থ হওয়ার সংখ্যাটাই বেশি, ৩২২৬। যাদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাদেরই এই রোগটা বেশি হয়ে থাকে। লেট ডায়াগনোসিসের কারণে তাদের হাত পা বাঁকা হয়ে যায়। আমরা ক্ল হ্যান্ড বলি, ফুড ড্রপ বলি এবং ল্যাগ অফ থালমাস বলি, চোখের সমস্যা হয় তাদের। বাংলাদেশে অনেক অঞ্চলে এখনও অসচেতনতা ও কুসংস্কারের কারণে বেশিরভাগ রোগী একেবারে শেষ পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। তার মধ্যে সিলেটের মৌলভীবাজার একটি। কুষ্ঠ চিকিৎসা নিয়ে কর্মরত সংস্থা হিট বাংলাদেশের তথ্য অনুযায়ী সিলেটের চা বাগানে আশঙ্কাজনক হারে বাড়ছে কুষ্ঠ রোগীর সংখ্যা, যা গেল কয়েক বছরের চেয়ে দ্বিগুণ। বিভিন্ন কারণের রোগীরা কিন্তু স্টিগমা বা ডিসক্রিমিনেশনের জন্য তারা কিন্তু আসলে চিকিৎসা নিতে আসতো না। তারা কিন্তু উপজেলা হাসপাতাল, জেনারেল হাসপাতাল যেখানে আছে সেখানে অন্যান্য রোগীর সাথে এই চিকিৎসাটা নিচ্ছে। অলমোস্ট 100% লোক চিকিৎসাটা সমাপ্ত করছে। আমাদের যে টার্গেট, যেটা কিন্তু শুধুমাত্র এদের শনাক্তকরণ চিকিৎসাই নাই, এই যদি কেউ হয়ে থাকে তাকে যেন কোনো ডিফর্মিটি না হয়ে থাকে, জিরো ডিফর্মিটি। আশার কথা হলো, শতকরা ৯৯ ভাগের বেশি মানুষের দেহেই কুষ্ঠ প্রতিরোধ করার স্বাভাবিক ক্ষমতা থাকে। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ নির্মূল করার লক্ষ্য ঠিক করেছে সরকার। সাদিয়া নাজি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি শিল্প খাতে বাংলাদেশি তরুণদের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। এক্ষেত্রে বাংলাদেশের আইটি গ্র্যাজুয়েটদের সহায়তায় মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার রাতে কুয়ালালামপুর প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ভার্চুয়াল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানার মার্কেট প্লেস বিডি এক্সপার্ট এই মেলার আয়োজক। এতে প্রবাসীরা বলেন, মালয়েশিয়ায় শুধু শ্রমিক নয়, দক্ষ পেশাজীবীদেরও যথেষ্ট চাহিদা রয়েছে। দেশটিতে প্রশিক্ষিত কর্মী পাঠালে বাংলাদেশের রেমিটেন্স বহুগুণ বাড়ানো সম্ভব। এক্ষেত্রে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রবাসীরা। ভার্চুয়াল এই মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নেয়। এদের বিষয়ে তাদের আগ্রহ অনেক বেশি। এখনো তারা আরো অনেক বেশি কর্মী নিয়ে আসতে চান, কিন্তু এই কোভিড এর কারণে এবং যেহেতু বর্তমানে বাংলাদেশ থেকে লোক প্রেরণ বন্ধ আছে আপাতত, সেটির কারণে তারা আনতে পারছে না। তারাও তাদের আগ্রহ প্রকাশ করেছে যে আরো বেশি সংখ্যক বাংলাদেশি তারা নিয়োগ করতে চায়। একীভূত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের দুই প্রতিষ্ঠান, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস BSRM এবং এর সহযোগী প্রতিষ্ঠান BSRM স্টিল মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে এক হচ্ছে এই কোম্পানিগুলো। এ খবরের সপ্তাহের প্রথম দিনেই কোম্পানি দুটির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। রোববার দুপুর 12টা নাগাদ BSRM এর শেয়ারের দাম শনিবারের চেয়ে বেড়েছে 5 টাকা 60 পয়সা, আর লেনদেন হয় 75 টাকা 80 পয়সায়। অন্যদিকে BSRM স্টিল মিলস লিমিটেড শেয়ারের দাম শনিবারের চেয়ে বেড়েছে 4 টাকা 90 পয়সা, আর লেনদেন হয় 52 টাকা 80 পয়সায়। যদিও দেশের শেয়ার বাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। রোববার প্রথম 1.5 ঘন্টায় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক DSEX বেড়েছে 1 পয়েন্ট। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে CSE সার্বিক সূচক CASPI বেড়েছে 32 পয়েন্ট। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বোরো ধান আবাদে এখন তেমন লাভ হয় না, তবুও জমি অনাবাদি না রেখে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন বরিশালের কৃষকরা। জেলা কৃষি অফিসের তথ্য মতে বরিশালের 10 উপজেলায় এবার 51,567 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে 48,000 হেক্টরে হাইব্রিড জাত এবং 3,000 হেক্টরে স্থানীয় জাতের বোরো চাষ হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা। এখন পর্যন্ত প্রায় 30,000 হেক্টরে বোরো ধানের চারা রোপণ শেষ হয়েছে। দিনভর মাঠ তৈরি, সেচ বা চারা রোপণে ব্যস্ত কৃষকরা বলছেন, জমি ফেলে না রেখে স্রেফ নিজেদের খাবারের জন্য চাল উৎপাদনের আশাতেই বোরো চাষ করছেন তারা। সার, বীজ সহ বিভিন্ন রকম সরকারি প্রণোদনা পেলে বোরো আবাদেও লাভের মুখ দেখবেন বলে আশা চাষিদের। যথারীতি আবারও সময় হলো বায়েজিদ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও চেঁচাচ্ছে। অভিশংসন বিচার শুরুর মুখেই ট্রাম্পকে ছাড়লেন আইনজীবীরা। 4 দিন পর বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলী। বিরতি থেকে ফিরে এসে আরো একবার আমন্ত্রণ 3টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে সরে দাঁড়িয়েছেন তার পক্ষের 5 আইনজীবী। সংশ্লিষ্টদের ভাষ্যমতে আইনি কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণেই তারা সরে দাঁড়িয়েছিলেন। দ্বিতীয় অভিশংসন বিচারে নিজের পক্ষে আইনজীবী খুঁজতে গলদঘর্ম হচ্ছেন ট্রাম্প, আর এমন সময় সরে দাঁড়াচ্ছেন তার আইনজীবীরা। প্যানেলের নেতৃত্বে থাকা আইনজীবীদের মধ্যে যে দুজন থাকবেন বলে ধারণা করা হচ্ছিল, সেই বুচ বাওয়ার্স ও ডেবরা বারবিয়ারও দলে নেই। নিজেদের মধ্যে আলাপের মাধ্যমেই এই দুজন ট্রাম্পের আইনি দল ছেড়েছেন। প্রধান আইনজীবী হিসেবে দলটি গড়ে তুলেছিলেন বাওয়ার্স। তাতে সম্প্রতি যুক্ত হওয়া নর্থ ক্যারোলাইনার আইনজীবী জশ হাওয়ার্ডও চলে গেছেন।
ট্রাম্পের হয়ে আর লড়বেন না সাউথ ক্যারোলাইনার আইনজীবী জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও। ভারতে কৃষকদের চলমান আন্দোলন দমনের কৌশল হিসেবে দিল্লির 3টি এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। এলাকাগুলো হচ্ছে সিঙ্গু, গাজীপুর ও তিকরি। ধর্মঘটের কৃষকরা এই 3 এলাকাতেই অবস্থান করছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয় নিরাপত্তাজনিত কারণে এসব জায়গায় রোববার রাত পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। শনিবার এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1 মাসেরও বেশি সময় ধরে দিল্লির উপকণ্ঠে অবস্থান করছেন কৃষকরা। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকারের কয়েক দফা বৈঠক হলেও অচল অবস্থার অবসান এখনো হয়নি। এবার গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। প্রস্তুতি ম্যাচের শেষ দিনে উইন্ডিজের বিপক্ষে হার এড়াতে লড়ছে বিসিবি একাদশ। জয়ের জন্য 389 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 63 রান। এম এ আজিজ স্টেডিয়ামে 5 উইকেটে 179 রান নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংস শুরু করা সফরকারীরা গুটিয়ে যায় 291 রানে। এনক্রোমা বোনার 80, জোসুয়া সিলভা 46 ও রেমন রেফার অপরাজিত থাকেন 49 রানে। মুকিদুল 4 এবং খালেদ নেন 3টি করে উইকেট। 389 রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের। মিডিয়াম পেসার রেফারের বোলিংয়ে 14 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে বিসিবি একাদশ। সাইফ হাসান 7 এবং রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন নাইম শেখ। ইয়াসির আলীকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সাদমান ইসলাম। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট আগামী 3 ফেব্রুয়ারি। খেলার আরো খবর। 4 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। রোববার সকাল 11:15টায় অ্যাপোলো হাসপাতাল ত্যাগ করেন সৌরভ। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর জানা যায় যে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং রিলিজ দেওয়ার আগে আজ সকালে আরও 1 দফা পরীক্ষা করা হয়। এর আগে গত 2 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। সে সময় একটি স্ট্যান্ড বসানো হয় এবং 7 জানুয়ারি বাড়ি ফেরেন তিনি। এরপর ফের অসুস্থ বোধ করায় 27 জানুয়ারি অ্যাপোলোয় আবারও ভর্তি হন। বৃহস্পতিবার হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানেই সৌরভের শরীরে আরও 2টি স্ট্যান্ড বসানো হয়। শুক্রবার সৌরভকে আইসিইউ থেকে জেনারেল ক্যাবিনে স্থানান্তর করা হয়। আর চিকিৎসকরা জানিয়েছেন আপাতত খোশ মেজাজে আছেন সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার সঙ্গে কথাবার্তা বলছেন। মোবাইল ফোনেও কথা বলেছেন পরিচিতদের সঙ্গে। আর বাড়ি ফিরলেও চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামেই থাকতে হবে বিসিসিআই সভাপতিকে। খেলার খবর জানিয়ে শেষ করবো 3টা নিউজ আউট, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জেলায় জেলায় পৌঁছেছে করোনা টিকা। পাস সহজ হলেও সীমিত উচ্চ শিক্ষার সুযোগ। বেদখল খাল উদ্ধারে নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি চট্টগ্রাম মেয়রের। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের কৃতজ্ঞতা। এদিকে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নাকচ মিয়ানমার সেনার। শেরপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত 4। জনপ্রতিনিধি হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, অভিযোগ উপজেলা চেয়ারম্যানদের। অভিশংসন বিচার শুরুর মুখেই ট্রাম্পকে ছাড়লেন তার আইনজীবীরা। এবং 4 দিন পর বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলী। দর্শক, এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SN এবং পাঠিয়ে দিন 51059 এই নম্বরে। ধন্যবাদ।